এখন আমাদের টপিক হচ্ছে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে, অর্থাৎ আমরা একটু আগে শিখলাম যে জনসাধারণের উৎপাদ প্রসঙ্গে 144 ধারার বিধান আমরা শিখেছি। এখন আমরা শিখব 145 ধারার বিধান। 145 ধারার বিধান প্রদান করা হয়েছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে। 145 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের দরুন শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে। আমরা একটু আগে 144 ধারায় পড়েছি যে দাঙ্গা বা মারামারি এগুলোর কারণে যদি শান্তিভঙ্গের আশঙ্কা থাকে তাহলে কি করণীয়। আর 145 ধারায় বলা হয়েছে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয় বা শান্তিভঙ্গের আশঙ্কা থাকে তাহলে কি করতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে অত্র ধারা মতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে 145 ধারার আদেশ দিতে পারেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে কে কে দিতে পারছে। জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থাৎ 144 ধারা যারা জারি করতে পারেন 145 ধারাও ঠিক তারাই জারি করতে পারছেন। তবে এখানে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যদি বিরোধ দেখা দেয় তাহলে 145 ধারার আদেশ দিতে পারবেন। জমি বা পানি বা স্থানীয় সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে বা দখলচ্যুত হলে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট পিটিশন আকারে মামলা দায়ের করতে হয়। 145 ধারার মূল সাবজেক্ট হচ্ছে জমি বা পানি বা স্থানীয় সীমানা। তো এখানে খেয়াল করেন যে জমি, পানি বা স্থানীয় সীমানা এগুলো বলতে কি বোঝায়, আমরা জমি বা পানি বলতে কি বুঝবো, তো সেটি আমি একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। অত্র 145 ধারায় প্রতিকার পেতে হলে দখলচ্যুত তারিখ হতে 2 মাসের মধ্যে আবেদন করতে হবে। অত্র 145 ধারার আদেশ একবার জারি হলে আদালত কর্তৃক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত উক্ত আদেশ বলবৎ থাকবে। জমি বা পানি বলতে দালান বা মৎস্য খামার, বাজার, ফসল বা জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য এবং এরূপ কোনো সম্পত্তির খাজনা বা লভ্যাংশকে বোঝাবে। তাহলে খেয়াল করেন যে একটু আগে আমি বলেছি যে জমি বা পানি বলতে কি বোঝায়। এখানে সুন্দরভাবে স্পেসিফিকভাবে আমি বলে দিয়েছি যে জমি বা পানি বলতে বোঝায় হচ্ছে দালান বা মৎস্য খামার বা বাজার, ফসল, জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য হতে পারে, এরূপ কোনো সম্পত্তির খাজনা হতে পারে বা লভ্যাংশ, মুনাফা হতে পারে। তো এই সকল বিষয়গুলোকেই জমি বা পানি বলা হয়েছে। তো এই জমি বা পানি এগুলোকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে সেই বিরোধকে থামানোর জন্য আদালত 145 ধারার আদেশ জারি করতে পারবেন। এখানে যাদের মধ্যে বিরোধ হবে তারা ম্যাজিস্ট্রেটের নিকট পিটিশন আকারে মামলা দায়ের করবে। তবে সেই মামলা দায়ের করবে অবশ্যই দখলচ্যুত হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে। এবং খেয়াল রাখবেন যে 145 ধারার আদেশ আদালত যদি একবার জারি করে তাহলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তারপরে বলা হয়েছে বিচার্য বিষয় ও ম্যাজিস্ট্রেটের কার্য। আচ্ছা, আমরা এখন দেখব যে 145 ধারার মূল বিচার্য বিষয়গুলো কি এবং ম্যাজিস্ট্রেট এখানে কি করবেন। ম্যাজিস্ট্রেট 145 ধারার আদেশের একটি কপি পক্ষগণের উপর সমনের মাধ্যমে জারি করবেন। সমনের একটি কপি বিরোধীয় বিষয়বস্তুতে কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবেন। আচ্ছা, দেখেন খেয়াল করে যে যাদের মধ্যে বিরোধ হয়েছে তারা যখন পিটিশন আকারে ম্যাজিস্ট্রেটের নিকট মোকদ্দমা দায়ের করেছে তখন ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের কাছে সমন আকারে 145 ধারার আদেশের একটি করে কপি তাদের নিকট প্রেরণ করবেন। তারপরে ওই সমনের একটি কপি বিরোধীয় বিষয়বস্তুতে, অর্থাৎ যেই জমি নিয়ে গণ্ডগোল হয়েছে, যে পানি বা জমি নিয়ে ঝামেলা হয়েছে, সেই জমি বা পানির উপরে প্রকাশ্য স্থানে সমনের একটি কপি ঝুলিয়ে দিবেন। তারপরে বলা হয়েছে উক্ত সমনের পর পক্ষগণ হাজির হলে জমির মালিকানা প্রসঙ্গে না গিয়ে 2 মাস পূর্বে জমিটি কার দখলে ছিল এই প্রসঙ্গে পক্ষগণের দাখিলকৃত বিবৃতিগুলো শ্রবণ করবেন। আচ্ছা, এই পয়েন্টটা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। 2 পক্ষকে সমন প্রদান করা হলো। সমন প্রদান করার পর 2 পক্ষ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলো। তো হাজির হওয়ার পর ম্যাজিস্ট্রেট দেখবে না যে জমিতে কার মালিকানা রয়েছে। ম্যাজিস্ট্রেট দেখবে যে গত 2 মাসের ভিতরে জমিটি কার দখলে ছিল। যে ব্যক্তি দাবি করবে যে জমিটি
গত 2 মাসের মধ্যে তার দখলে ছিল সেই ব্যক্তির কাছ থেকে যে বিবৃতিগুলো রয়েছে সেই বিবৃতিগুলো ম্যাজিস্ট্রেট শুনবেন। তারপরে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয় যে উক্ত আদেশের তারিখ হতে অব্যাহতির 2 মাসের মধ্যে কোনো পক্ষকে জোরপূর্বক ও অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এরূপ দখলকৃত পক্ষকে উক্ত তারিখে দখলদার বলে বিবেচিত করবেন। এখানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, ম্যাজিস্ট্রেট 2 পক্ষের শুনানি গ্রহণ করার পর 2 পক্ষের কাছ থেকে শোনার পর ম্যাজিস্ট্রেট দেখবেন যে গত 2 মাসের ভিতরে কোন পক্ষ জোরপূর্বক ও অন্যায়ভাবে বেদখল হয়েছে। তো যেই পক্ষ জমি থেকে জোরপূর্বক ও অন্যায়ভাবে বেদখল হয়েছে সেই পক্ষকে ধরে নেবেন যে তারাই দখলে ছিল। যদি ম্যাজিস্ট্রেট নিশ্চিত হতে পারেন যে কারা 2 মাসের ভিতরে দখলে ছিল, তো তখন তাদেরকে দখলদার হিসেবে বিবেচনা করে আদালত আদেশ প্রদান করবেন। এখানে আমাদেরকে কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে উক্ত সম্পত্তিতে বিরোধের কোনো অস্তিত্ব নাই বা ছিল না, তবে তিনি আদেশ বাতিল বা স্থগিত করবেন। পক্ষসমূহের মধ্যে বৈধ দখলদারের সম্পত্তি দখলে থাকলে আইন অনুসারে উচ্ছেদ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট অনুরূপ দখলের প্রতি সকল প্রকার ব্যাঘাত ঘটাতে নিষেধ করবেন। অর্থাৎ যেই পক্ষ বৈধভাবে সম্পত্তিতে দখলে ছিল তার দখল যাতে নষ্ট না হয়, সে যাতে সেখান থেকে উচ্ছেদ না হয়, সেই জন্য আদালত সকল প্রকার ব্যাঘাত ঘটাতে নিষেধ করবেন। অর্থাৎ যত বাধা বিপত্তি আসুক আদালত সেটি প্রোটেকশন দিবেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে বৈধ প্রতিনিধির প্রশ্নে 145 ধারার কার্যক্রমে কোনো পক্ষ মারা গেলেই কেবল ম্যাজিস্ট্রেট মৃত ব্যক্তির পক্ষে বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার ক্ষমতা রাখেন। অর্থাৎ যে পক্ষগণের উপরে 145 ধারার কার্যক্রম চলছে তাদের মধ্যে থেকে কেউ যদি মারা যায়, তাহলে তাদের পক্ষে যে বৈধ প্রতিনিধি রয়েছে তাদেরকে পক্ষভুক্ত করতে হবে। এখন আমরা শিখব 144 ও 45 ধারার পার্থক্য। এই পার্থক্যটা আমাদের জন্য শেখা খুব প্রয়োজন, কারণ যদি এই 2টি ধারা থেকে কোনো প্রশ্ন আসে এবং আমরা যদি পার্থক্যটা না বুঝি তাহলে আমাদের জন্য উত্তর করাটা কঠিন হবে। কাজে আমরা এই পার্থক্যটা খুব ভালোভাবে শিখব। 144 ধারা জনগণের শান্তি ভঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। পক্ষান্তরে 145 ধারা জমির দখলজনিত বিরোধের ক্ষেত্রে প্রযোজ্য। 2টি বিষয় খেয়াল করেন, 144 ধারা হচ্ছে জনগণের শান্তি আর 45 ধারা হচ্ছে জমির বিরোধ। 2টি সম্পূর্ণ ভিন্ন বিষয়, তবে 2টির মধ্যেই শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে। তারপরে বলা হয়েছে 144 ধারা 2 মাস পর্যন্ত বলবৎ থাকে, আর 145 ধারার ক্ষেত্রে যে কোনো সময়সীমা হতে পারে। আমরা একটু আগেই পড়ে এসেছি, মনে করে দেখেন যে 144 ধারার আদেশ যদি জারি হয় তাহলে সময় বর্ধিত করা না হলে 2 মাস পরে তা ক্লোজ হয়ে যাবে। আর যদি 145 ধারার আদেশ প্রদান করে তাহলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তা চলতেই থাকবে। তারপরে বলা হয়েছে 144 ধারায় সম্পত্তি ক্রয় করা হয় না, আর 145 ধারায় সম্পত্তি ক্রয় করা হয়। 145 ধারা হচ্ছে সম্পত্তির বিষয়ে আদেশ, সুতরাং 145 ধারায় সম্পত্তি ক্রয় করা হবে, এটি স্বাভাবিক। আর 144 ধারায় সম্পত্তির কোনো বিষয় নেই। তারপরে বলা হয়েছে 144 ধারার ক্ষেত্রে কোনো পক্ষের মৃত্যু হলে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে হয় না। অপরপক্ষে 145 ধারার ক্ষেত্রে কোনো পক্ষের মৃত্যু হলে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে হয়। আচ্ছা, এখানে দেখেন যে 144 ধারা যেহেতু সম্পত্তির বিষয় না, শুধুমাত্র শান্তি ভঙ্গের বিষয়, সেহেতু এখানে কোনো পক্ষ মারা গেলে তার প্রতিনিধির অন্তর্ভুক্তির কোনো প্রশ্নই ওঠে না। আর 145 ধারা হচ্ছে স্থাবর সম্পত্তির উপরে। এখন স্থাবর সম্পত্তির যেহেতু মালিকানা রয়েছে, সেহেতু যদি কোনো পক্ষের কেউ মৃত্যু বরণ করে তাহলে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করতেই হবে। তারপরে বলা হয়েছে 144 ধারার ক্ষেত্রে কোনো বেদখলকৃত ব্যক্তিকে দখল অর্পণ করা হয় না। অপরপক্ষে 145 ধারার ক্ষেত্রে কোনো বেদখলকৃত ব্যক্তিকে দখল অর্পণ করা হয়। আচ্ছা, এখানে দেখেন যে 144 ধারার সাবজেক্ট ছিল হচ্ছে জনসাধারণের শান্তি। এখানে বেদখলের কোনো প্রশ্ন নাই। যেহেতু বেদখলের কোনো প্রশ্ন নাই, সো কোনো ব্যক্তিকে বেদখলকৃত কোনো কিছু অর্পণ করা হবে না। আর 145 ধারা যেহেতু স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ, সেহেতু যে ব্যক্তি জোরপূর্বক
গত 2 মাসের মধ্যে বেদখলকৃত হয়েছে তাকে তার দখল অর্পণ করে দেওয়া হবে। তারপরে 146 ধারায় বলা হয়েছে বিরোধীয় বিষয়বস্তু ক্রোকের ক্ষমতা। অত্র ধারা মতে ম্যাজিস্ট্রেট বিরোধীয় সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন এবং উক্ত আদেশ প্রত্যাহারও করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে 146 ধারার বিষয়টি কি? এখানে মূল বিষয়টি হচ্ছে ক্রোকের ক্ষমতা। যে কোনো বিষয়বস্তু সম্পত্তি সেটি ক্রোক করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে 146 ধারায়। তো আদালত চাইলে বিরোধীয় সম্পত্তি ক্রোকও করতে পারে, আবার ক্রোক আদেশ প্রত্যাহারও করতে পারেন। এখন কখন আদালত বিরোধীয় সম্পত্তি ক্রোক করবেন এবং কখন সে আদেশ প্রত্যাহার করবেন এই ব্যাপারে আমরা শিখব। এখানে বলা হয়েছে দখল সম্পর্কে ম্যাজিস্ট্রেট নিশ্চিত না হলে সেক্ষেত্রে সম্পত্তি ক্রোকের আদেশ দিবেন। অর্থাৎ যেই স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে সেই স্থাবর সম্পত্তি আসলে কার দখলে ছিল, ম্যাজিস্ট্রেট যদি এটি বুঝতে না পারেন, নিশ্চিত হতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত সেই সম্পত্তিটি কি করবে? যেহেতু কোনো পক্ষই সঠিকভাবে আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়নি যে সম্পত্তিটি কার দখলে ছিল, তখন সেই ক্ষেত্রে আদালত সন্তুষ্ট না হলে বিরোধীয় যে সম্পত্তিটি সেই সম্পত্তিটি আদালত ক্রোক করার আদেশ দিবেন। তারপরে বলা হয়েছে সম্পত্তি সংরক্ষণের জন্য ইতিমধ্যে আদালত রিসিভার নিয়োগ না করলে তিনি নিজে রিসিভার নিয়োগের আদেশ দিতে পারেন। অর্থাৎ যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে সেই সম্পত্তির ব্যাপারে যদি দেওয়ানি আদালত কোনো রিসিভার নিয়োগ করে থাকেন তাহলে এখানে আদালত আর কিছুই বলবে না। কিন্তু যদি এমন হয় যে দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করেনি তাহলে সেই ক্ষেত্রে রিসিভার নিয়োগের আদেশ দিতে পারবেন। তারপরে বলা হয়েছে ক্রোককৃত বিষয়বস্তু পচনশীল হলে ম্যাজিস্ট্রেট যথাযথ সংরক্ষণ বা তাৎক্ষণিক বিক্রয়ের আদেশ দিতে পারেন। এই পয়েন্টটি হচ্ছে যে যেই সম্পত্তিগুলো ক্রোক করা হয়েছে সেই ক্রোককৃত সম্পত্তি যদি হয় পচনশীল, যেমন ফসল হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে, তো পচনশীল দ্রব্য যদি হয় তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তা যথাযথভাবে সংরক্ষণের আদেশ দিবেন অথবা বিক্রয় করে দেওয়ার জন্য আদেশ দিতে পারেন। তার পরের পয়েন্টে বলা হয়েছে কোনো পক্ষের দখল প্রতিষ্ঠিত হলে 135 ধারার বিধান প্রয়োগ হবে। পক্ষান্তরে দখল সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছালে 146 ধারা প্রয়োগ হবে। আচ্ছা, এই পয়েন্টটি আপনারা একটু খুব ভালোভাবে বুঝেন, খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে 146 ধারার যে আদেশ সেটি কখন আদালত প্রয়োগ করবে। যদি বিরোধীয় যে সম্পত্তি সেই সম্পত্তির ব্যাপারে যদি আদালত নিশ্চিত হতে পারে যে সেটি কার দখলে ছিল তাহলে 146 ধারা আদেশ আদালত প্রদান করবে না। আর যদি এমন হয় যে বিরোধীয় সম্পত্তিটি কে দখলে ছিল আদালত সেটি বুঝতে সক্ষম হয়নি তাহলে সেক্ষেত্রে আদালত 146 ধারার আদেশ প্রদান করবেন, অর্থাৎ সম্পত্তি ক্রোক করতে বলবেন।